আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ডক্টর জয়শঙ্করের বাংলাদেশ সফরের শেষেই ভারত ও বাংলাদেশ গঙ্গা চুক্তি নিয়ে পার্মানেন্টলি একটা সলিউশনের জায়গায় যাওয়ার জন্য বৈঠক করতে শুরু করে দিল। দেখুন, গঙ্গা চুক্তি নিয়ে মোহাম্মদ ইউনূস দায়িত্ব নিয়ে একের পর এক বিস্ফোরক কথাবার্তা কিন্তু বলেছিলেন। বাংলাদেশের বরাবরই মনে হয়েছে গঙ্গা চুক্তিতে বাংলাদেশকে ডিপ্রাইভ করা হয়েছে, অর্থাৎ বাংলাদেশ যা ডিজার্ভ করে ভারত নাকি প্রতিনিয়ত সেই কমিটমেন্ট ফুলফিল করেনি। এই মুহূর্তে গঙ্গা চুক্তি নিয়ে যে বেসিক প্রশ্নগুলো ভারত তুলতে চাইছে তাও কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এবং আজকের এই ভিডিওতে আমিও আপনাদের সামনে কিছু কথা বলবো, যার পর আপনারাও বিচার বুদ্ধি এবং বাস্তবিক পরিস্থিতি বিশ্লেষণ করে নিজেদের মতো কিন্তু উত্তর পেতে পারেন গঙ্গা চুক্তিকে কেন্দ্র করে। দেখুন, গঙ্গা চুক্তি শুরু হয় 1996 সালে। সেই চুক্তি অনুসারে 30 বছর পর এই চুক্তিকে রিনিউ করার কথা, অর্থাৎ 2026-এ ভারতের কাছে সিদ্ধান্ত বাংলাদেশের সঙ্গে বৈঠক করে এই গঙ্গা চুক্তি নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার। এই মুহূর্তে জল একটি জিওপলিটিক্যাল অস্ত্র হয়ে গেছে গোটা বিশ্বের কাছেই, এবং দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একের পর এক জল চুক্তিকে কেন্দ্র করে আমরা কিন্তু নতুন যুদ্ধের সম্ভাবনা দেখেছি। অপারেশন সিন্ধুর পর্বে ভারত সকলের আগে যে পদক্ষেপ নেয় তা হলো সিন্ধু চুক্তিকে স্থগিত করে দেওয়ার। আন্তর্জাতিক স্তরের সামনে ভারত কিন্তু বাতিল বলেনি, ভারত বলেছে সাসপেন্ডেড, অর্থাৎ স্থগিত করে দিয়েছে ভারত। এর ফলে পাকিস্তান কিন্তু বিপর্যয়ের মুখে পড়েছে, এবং এতটাই গভীর সংকটে তারা পড়েছে যে বিভিন্ন জায়গায় তারা দৌড়াদৌড়ি করেও আলটিমেটলি কোনো সলিউশন বের করতে পারেনি। পাকিস্তানের পাঞ্জাব বলুন, পাকিস্তানের পিওকের পার্শ্ববর্তী একাধিক রাজ্য বলুন, এই সিন্ধু জল চুক্তির উপর ডিপেন্ড করে তাদের চাষবাস কিন্তু করে যেতেন দিনের পর দিন। কিন্তু ভারত কিন্তু সিন্ধু জল চুক্তিকে স্থগিত করে সেদিন বুঝিয়ে দিয়েছে ভারতের হাতে এমন কিছু অস্ত্র আছে যা অন্য দেশের কাছে নেই। যদি ইতিহাস দেখেন তাহলে দেখবেন একের পর এক প্রধানমন্ত্রী তো আমাদের দেশে এসেছে, কিন্তু আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর প্রতি সবসময় কিছুটা হলেও অনেক বেশি উদারতা দেখিয়েছি। আমার আজকের দিনে দাঁড়িয়ে মনে হয় যে এই যে জল চুক্তিগুলো বিভিন্ন দেশের সঙ্গে ভারত করেছে তার প্রধান ভিত্তি হওয়া উচিত জনসংখ্যা। মানে ধরুন, ভারতের জনসংখ্যা প্রায় 150 কোটি, সেখানে বাংলাদেশের জনসংখ্যা 17 থেকে 18 কোটি। এবার কোন দেশ কতটা জল পাবে, কোন দেশের কতটা জল প্রয়োজন, সেটা তো ডিপেন্ড করবে জনসংখ্যার উপর। সেখানে দাঁড়িয়ে ঠিক কিসের ভিত্তিতে গঙ্গা চুক্তির যে ডিভিশন তা 50-50 করা উচিত, সেটাই আমি বোধগম্য হয় না। যাই হোক, যদি আপনারা সিন্ধু জল চুক্তির পরবর্তী পর্ব দেখেন তাহলে দেখবেন দক্ষিণ এশিয়ার সব থেকে গুরুত্বপূর্ণ চুক্তি কিন্তু এই গঙ্গা জল চুক্তি। মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে পরিষ্কার দাবি করা হয়েছে যে সেই চুক্তি অনুসারে এর আগে ভারত যতটা জল দিত এর থেকে বেশি জল দিতে হবে ভারতকে। এবার 1996 সালের যে চুক্তি হয়েছিল সেই চুক্তির প্রথম দুটো ধাপ বা দুটো ক্লজ আপনারা যদি জানেন, আপনারা শুনলে নিজেরাও হয়তো চমকে যাবেন। গঙ্গা উৎপত্তি হয়েছে গোমুখ গুহা হিমবাহ থেকে, এবং সেটি বাংলার ফারাক্কা ব্যারেজে আসে। ফারাক্কা ব্যারেজ থেকে জল বাংলাদেশের দিকে একটি পথ কিন্তু সঞ্চারিত হয়। যদি ফারাক্কা ব্যারেজে 70,000 কিউসেক জল আসে তাহলে ভারত সেই জলে 40,000 কিউসেক পাবে এবং বাংলাদেশ পাবে 35,000 কিউসেক। যদি সেই জলের পরিমাণ 70,000 থেকে 75,000 কিউসেকের মধ্যে হয় তাহলে এই জল বন্টন 50-50 কিন্তু হবে। এমার্জেন্সি পিরিয়ডেও চুক্তিতে যা ঘোষণা করা হয়েছে, কোনো অংশে বাংলাদেশকে ডিপ্রাইভ করা হয়েছে কিংবা বঞ্চিত করা হয়েছে এরকম কিন্তু কোনো বিশেষজ্ঞই আজকের দিনে দাঁড়িয়ে বলবে না। কিন্তু মোহাম্মদ ইউনূস প্রথম থেকেই তিস্তা চুক্তি এবং গঙ্গা চুক্তি নিয়ে ভারত বিরোধিতা চরম পর্যায়ে নিয়ে গেছেন বাংলাদেশে। কিন্তু এই বিরোধিতা করতে গিয়ে তিনি যেটা বলেননি বা বোঝেননি তা হলো, এই মুহূর্তে যদি গঙ্গা চুক্তি ভারত পাকিস্তানের মতো স্থগিত করে দেয় তাহলে মিলিয়ন মানুষ বাংলাদেশে মারা যাবে, এবং বাংলাদেশের যে কৃষি কাজ তা কিন্তু অন্ধকারের অন্ধকূপে পৌঁছে যাবে। ফলে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকের দিনে গঙ্গা চুক্তিকে রিনিউ করা ভারতের কাছে যতটা ইম্পর্টেন্ট তার থেকে কয়েক গুণ বেশি ইম্পর্টেন্ট কিন্তু বাংলাদেশের জন্য। আমি বারবার শেষ 6 মাস ধরে বলেছি এই মোহাম্মদ ইউনূস ক্ষমতায় বেশি দিন থাকবেন না, কিন্তু তিনি শেষ 1-1.5 বছরে এমন কিছু ড্যামেজ করে দিয়ে চলে যাবে
সেই ড্যামেজের ফলে বাংলাদেশের রাজনৈতিক পরিসরে এক ক্যান্সারের জন্ম হবে, যে ক্যান্সার কোনোদিন সারবে না, কিন্তু সেই ক্যান্সারের ক্ষত যুগের পর যুগ কিন্তু থেকে যাবে। ফলে আজকের দিনে দাঁড়িয়ে ভারত এবং বাংলাদেশের এই গঙ্গা রিভার ট্রিটিকে নিয়ে নতুন করে কথাবার্তা শুরু হয়েছে, যেখানে ভারত স্পষ্ট, আমার মনে হয় আগের যে চুক্তিটি আছে সেই চুক্তি নিয়ে অনেক বেশি অ্যাগ্রেসিভ সিদ্ধান্ত নিতে চলেছে। দ্বিতীয়ত আরো একটা বিষয় এই পুরো চুক্তিকে কেন্দ্র করে আমার মনে হচ্ছে, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ভারত এবং বাংলাদেশ এই চুক্তি নিয়ে কথাবার্তা শুরু করলেও ফেব্রুয়ারির আগে আমার মনে হয় না কেউই কোনো পার্মানেন্ট সলিউশনে যাবে। অন্তত ভারতের দৃষ্টিকোণ থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে যে ভারত এই মোহাম্মদ ইউনূসের সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী নয়। ভারতের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর কালকেও নির্বাচন নিয়ে কড়া বার্তা দিয়েছেন। নির্বাচন না হওয়া অবধি আমার অন্তত ব্যক্তিগত স্তরে মনে হচ্ছে এই চুক্তি রিনিউ করার জায়গায় কিন্তু ভারত যাবে না। যদি নির্বাচিত সরকার ভারতের সঙ্গে একই রকম আচরণ করে বা করার মতো প্রবণতা তৈরি করে, তাহলে ভারত কিন্তু অন্তত কড়া কোনো সিদ্ধান্ত নেবে। কিন্তু নির্বাচিত সরকার যদি ভারতের সঙ্গে কাজ করতে চায়, তাহলে ভারতও কিন্তু প্রতিবেশীদের পাশে থাকবে, তা ডক্টর জয়শঙ্কর কালকে আকারে ইঙ্গিতে স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন। 3 নম্বর যে অবজারভেশনটা আমার ভীষণ মাত্রায় মনে হয়, আমি জানি না আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি, কিন্তু 150 কোটি একটা দেশের জনসংখ্যা, আর একটা দেশের জনসংখ্যা 17 থেকে 18 কোটি, তাহলে জল যে বন্টন তা 50-50 হবে কিসের জন্য? একটা দেশের প্রয়োজনের উপর ডিপেন্ড করে হবে জল চুক্তি, এটাই তো হওয়া উচিত। অন্তত বাস্তবতা তো সেটা বলে। 1996 সালে যে রাজনীতি, আজকে 2026-এ সে রাজনীতি এক নয়। তাহলে একটা দেশের, যে দেশের জনসংখ্যা অন্য দেশের থেকে প্রায় 10 গুণ বেশি, সেই দেশ বেশি জল পাবে না কেন? এই প্রশ্নও তো প্রাসঙ্গিকভাবে উঠবে, এবং ভারত এই প্রশ্ন কিন্তু এবার তুলতে শুরু করে দিয়েছে। ফলে যত স্মুথলি এই গঙ্গা চুক্তি সই হয়ে যাবে মনে করছে বাংলাদেশ, একদমই সেই জায়গায় বাস্তবের পরিস্থিতি নেই। অন্তত মোহাম্মদ ইউনূসের জমানায় যেভাবে সম্পর্ক দ্রুততার সঙ্গে অবনমন হয়েছে, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কোনো অবস্থাতেই এই গঙ্গা চুক্তি 1 মাসের মধ্যে সই হচ্ছে বলে আমার অন্তত মনে হয় না। যা হবে নির্বাচনের পর, 12ই ফেব্রুয়ারির পর, একটা নির্বাচিত সরকার আসার পর, এবং সব মিলিয়ে ভারত তার লং টার্ম জিও পলিটিক্যাল গোল সাউথ এশিয়ার পলিটিক্সের সাপেক্ষে নির্ধারণ করার পর। ফলে এই কথোপকথন কোথায় গিয়ে শেষ হয় দেখার বিষয়। কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন, এই অবস্থায় দাঁড়িয়ে ভারত কিভাবে এই বৈঠকগুলো অর্গানাইজ করবে, কিভাবে ভারত মোহাম্মদ ইউনূসের এই অ্যাডভাইজারি বোর্ডের সদস্য কিংবা যারা এই বৈঠকে পার্টিসিপেট করছেন তাদেরকে ট্রিট করবেন। কারণ এদের যে ডিউরেশন, ভ্যালুয়েবল ডিউরেশন, সেটাও কিন্তু ফেব্রুয়ারির পর আর থাকবে না। ফলে পুরোটাই একটা ঘোলাটে অবস্থান একটা করছে ভারত বাংলাদেশের এই চুক্তি। এবং আমার দৃঢ় বিশ্বাস 2026 ভারতের জিওপলিটিক্যাল সিনারিওর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ একাধিক রাষ্ট্রে যেভাবে পরিবর্তন হচ্ছে, ভারত সরকারের জিওপলিটিক্যাল মাইন্ডসেটও কিন্তু অনেক বেশি পরিবর্তন হবে। অন্তত বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান এবং শ্রীলঙ্কাকে কেন্দ্র করে কি করা উচিত ভারতের, কি করবে ভারত, কমেন্টে জানাবেন কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি। এবং এটাই কি সেরা সময় মোহাম্মদ ইউনূসকে তার আসল অকাত্তা বোঝানোর? কারণ একবার যদি এই চুক্তি স্থগিত ভারত করে দেয়, তাহলে যে সরকারই আসুক তাদের কাছে সব থেকে কঠিন হবে এই চুক্তিকে সই করা। আর এই চুক্তি যদি সই না হয়, বাংলাদেশের কোটি কোটি মানুষ মৃত্যুর মুখে ঢলে পড়বেন। কারণ কৃষিকাজ, জীবিকা, সমস্ত কিছু কিন্তু এক লহমায় বন্ধ হয়ে যাবে। এবং বাংলাদেশের ভালো থাকার চাবিকাঠি যে ভারতের হাতে, তা কিন্তু এখন গোটা বিশ্ব জানে। মোহাম্মদ ইউনূসও জানতেন, কিন্তু তিনি সে কথা স্বীকার না করে শুধুমাত্র উগ্র ভারত বিরোধায় মগ্ন থেকে বাংলাদেশকে ডুবিয়ে দিয়েছেন। নমস্কার, আমি তরুণ ঘোষ। গতকালই আমি বলেছিলাম, এটা উল্লেখ করেছিলাম মৃদুভাবে, যে আমাদের ডক্টর ইউনূস তিনি ইরানে যাওয়ার জন্য একটা সুযোগ সুবিধা খুঁজছিলেন। কারণ আপনার এই বিমস্টেক সম্মেলনে যখন ইরানের প্রতিনিধি এসেছিলেন, ওদের বিদেশমন্ত্রী, সেই সময় ডক্টর ইউনূস একটা সাইড লাইন বৈঠক করেছিলেন। বৈঠক করে তিনি বলেছিলেন
যে আপনার দেশের বাসিন্দা হতে আমি ইচ্ছুক। আমি খবরও করেছিলাম। তা এখন ইরানের যে অবস্থা, সেই বিষয়ে বলেছিলাম ভবিষ্যতে কিন্তু ইরান খুব একটা সেফ থাকবে না। ডক্টর ইউনূস, আপনি যাচ্ছেন কোথায়? মানে আপনার পরিকল্পনা যেটা, সেটা বাস্তবায়ন হবে না। গতকালকে আমি বলেছিলাম যে ইরানের অবস্থা খুব খারাপ। আজকের কাগজে এইটা বেরিয়েছে, উত্তাল ইরানে বাড়ছে মৃত্যু, হুঁশিয়ারি ট্রাম্পের। কি লিখছে শুনুন। তেহরান 2 জানুয়ারি, আরো একবার প্রতিবাদ আন্দোলনে উত্তপ্ত ইরান। গত কয়েকদিনের বিক্ষোভে ইতিমধ্যে প্রাণ গিয়েছে 7 জনের। নিহতদের মধ্যে রয়েছে নিরাপত্তা বাহিনীর এক সদস্য। সাধারণ মানুষের ওপরে ইরান সরকারের বল প্রয়োগ করলে তার ফল ভালো হবে না বলে সমাজ মাধ্যমে হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করলে তারাও চুপ করে বসে থাকবে না বলে ট্রাম্পকে পাল্টা হুমকি দিয়েছে তেহরানও। 2022 সালে পুলিশি হেফাজতে মাসা আমিনি নামে তরুণীর বিক্ষোভের পরে হিজাব বিরোধী আন্দোলন উত্তাল হয়ে উঠেছিল আয়াতুল্লাহ খামেনির দেশ। নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষে মৃত্যু হয়েছিল সেই সময়তে 550-ও বেশি মানুষের। 3 বছর পর ফের রাস্তায় নেমেছেন ইরানের সাধারণ মানুষ। তবে এবারের ক্ষোভের মূল কারণ সম্পূর্ণ ভিন্ন। মূল্যবৃদ্ধি, বেকারত্ব, পানীয় জলের প্রবল সংকট। গত কয়েক মাস ধরেই ভুগছেন স্থানীয় মানুষেরা। বিদায়ী বছরের শেষ কয়েকদিনে সেই ক্ষোভই ফেটে পড়তে দেখা গিয়েছে ইরানের রাস্তায়। এখানে একটু বলে দিই, আপনাদের হয়তো মনে আছে, ইরানে হিজাবের মানে বিরুদ্ধে মানে বিক্ষোভ দেখাতে গিয়ে এক তরুণী, তিনি প্রকাশ্য তেহরানের রাস্তায় হিজাব ছিঁড়ে ফেলে মাথার চুল কেটে ফেলেন। সেই অপরাধে এই মাসাহা যে আছেন তাকে ফাঁসি দেওয়া হয়। তুলে নিয়ে গিয়ে পুলিশি হেফাজতে ফাঁসি দেওয়া হয়েছিল। মানে এতটাই একেবারে মানে সরকার এরকম যে আইন আদালতের কোনো ধার ধারে না, পুলিশি হেফাজতে তাকে ফাঁসি দিয়ে দিল। মানে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়ে বেড়ে দিয়েছে। এখন ওইটা যখন সমাজ মাধ্যমে মারফত বেরিয়ে পড়ে, খবর তো চেপে রাখা হয়েছিল, সব দেশেই খবর চেপে রাখার চেষ্টা হয়, ইরানও চেপে রেখে দিয়েছিল। এবার সমাজ মাধ্যমে যখন ওই খবরটা বেরিয়ে পড়ে, তখন একবার দলে দলে মানুষ বেরিয়ে পড়ে। সেই সময়তে একবার আনরেস্ট একটা তেহরান হয়ে ওঠে, সেখানে গুলি টুলি চললে পরে 550-এরও বেশি মানুষ মারা যায়। কিন্তু এবারের ঘটনাটা একটু অন্য। এবারে ইরানের এই 3 বছর পর ইরানের ওপর স্যাংশন রয়েছে। ভারত ইরান থেকে এখন কম তেল নিচ্ছে, কারণ রাশিয়া থেকে তেল বেশি নিচ্ছে পুতিনের সঙ্গে করার পর, আলোচনার পর। ফলে চীন যতটুকু নিচ্ছে, বাকিটা ইরান কোথাও বেচতে পারছে না। এখন ডলারের প্রচন্ড সংকট। এখন ইরানের $1 কিনতে গেলে মানুষকে গুনতে হচ্ছে 1.42 মিলিয়ন আপনার রিয়াল। ভাবুন, 1.4 মানে 1,40,000 মতো রিয়াল দিলে তবে $1 পাওয়া যাচ্ছে। মুদ্রাস্ফীতি এই জায়গায় গিয়ে পৌঁছেছে, 256% মুদ্রাস্ফীতি। ভাবা যায় মানুষ খাবে কি? তাই লেখা হচ্ছে এখানে, 28 ডিসেম্বর রাজধানী তেহরান থেকে শুরু হয় প্রতিবাদ আন্দোলন। এরপরে তা ছড়িয়ে পড়ে আলবোর্জ, কামরান শাহ, মারকাজি, এসপাহান, হামেদানের মতো এলাকায়। মূলত বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের থেকেই শুরু হয় এই প্রতিবাদ বিক্ষোভ। পরে তাতে যোগ দিয়েছেন পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষও। ডলারের নিরিখে রিয়ালের মান তলানিতে গিয়ে ঠেকেছে রিয়াল। ফলে চূড়ান্ত অর্থনৈতিক বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে গোটা দেশ। বিক্ষোভকারীরা জানাচ্ছেন তাদের পকেট ফাঁকা, ফ্রিজে খাবার নেই পর্যাপ্ত জলের ব্যবস্থা, বাজার বন্ধ। ফলে মানুষের সব রোষ গিয়ে পড়েছে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির ওপর। পথে নেমে বিক্ষোভকারীরা এখন একনায়কের মৃত্যু, খামেনির মৃত্যুর মতো স্লোগান তুলছে। মাসুদ পেজেশকিয়ান, যিনি প্রেসিডেন্ট, সরকারের দিকে আঙুল তুলে কেউ বলছেন আপনাদের লজ্জা হওয়া উচিত।
এই বিক্ষোভকে সমর্থন জানিয়ে বার্তা দিয়েছেন ইসরায়েলের মোসাদ বাহিনী। ইসরায়েলের সামরিক বাহিনীর এক রেডিও বার্তায় ফরাসি ভাষায় ইরানের আন্দোলনকারীদের প্রতি বলা হয়েছে, একসঙ্গে তোমরা রাস্তায় বেরো, সময় এসে গিয়েছে, আমরা তোমাদের সঙ্গে আছি। এই যে মানে ঘিটা ঢালছে না আগুনে, সেটা করছে, আসলে করছে আমেরিকা। এর পেছনে জেনে রাখবেন, এর পেছনে আবার একটা রেজিম চেঞ্জের গল্প আছে। প্রথমে হলো পাকিস্তান, তারপর তার আগে শ্রীলঙ্কা, তারপর বাংলাদেশ, ঠিক এইভাবেই সিরিয়া হয়েছিল, এইভাবেই লেবানন হয়েছিল, এবার গিয়ে পড়লো ইরান। দেখলে ইরানকে তো এমনি মারা যাবে না, তাই আমেরিকা কি করলো, আমেরিকা তার দোসর ইসরায়েলকে লাগিয়ে দিয়েছে, তোমরা ওর পেছনে লেগে পড়ো, রেজিম চেঞ্জ করতে হবে, এই আমাদের খামেনি তাকে দেশ ছাড়া করতে হবে। তা এই এখন পুরো ঘিটা ঢালছে ইসরায়েল, যে তোমরা মারো, আমরা তোমাদের সঙ্গে আছি, রাস্তায় বেরো। আর এদিকে হুঙ্কার দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তারপরে লিখছেন, পরিস্থিতি সামাল দিতে বছরের শেষ দিনে আচমকা ছুটির ঘোষণা করে দেয় সরকার, কিন্তু তাতেও বিক্ষোভ দমন করা যায়নি। উল্টে ইংরেজি নতুন বছরের শুরু থেকে আরো জোরদার হয়েছে আন্দোলন। আমদানি বাড়াতে দেশের অস্ত্র ভান্ডার থেকে বিভিন্ন যুদ্ধাস্ত্র, ক্ষেপণাস্ত্র বিক্রির কথা ঘোষণা করেছে সরকার, কিন্তু কিনবে কে? কিনবে কে? কারণ স্যাংশন আছে, তো কোনো দেশ তো কিনতে চাইবে না। সেই সঙ্গে কঠোর হাতে বিক্ষোভ দমনে নেমেছে ইরানের নিরাপত্তা বাহিনীও। গত দুদিনে লোরদেগান, আজনা, লোরেস্তান, ফুলাদ শহর, বখতিয়ারি এলাকা থেকে মৃত্যুর খবর এসেছে। বাসিজ এলাকায় আবার বিক্ষোভকারীর হাতে মৃত্যু ঘটেছে রেভলিউশনারি গার্ড ভলেন্টিয়ারের সদস্য 21 বছরের এক তরুণ। এই পরিস্থিতিতে তেহরানকে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমাজ মাধ্যমে তিনি লিখেছেন, যদি শান্তিকামী বিক্ষোভকারীদের উপরে ইরান গুলি চালায় বা হিংসা ছড়ায়, তাহলে আমেরিকা ইরানের সাধারণ মানুষকে রক্ষা করবে। জানিয়ে রাখতে চাই যে আমরাও বন্দুকে গুলি ভরে তৈরি আছি। যদি খামেনি এক শীর্ষ উপদেষ্টা আলী শামখানি ট্রাম্পের এই হুঁশিয়ারির জবাবে খোঁচা দিতে গিয়ে ইরান এবং আফগানিস্তান থেকে আমেরিকার সেনা প্রত্যাহারের প্রসঙ্গ তুলেছেন এবং বলেছেন উচিত জবাব দেওয়া হবে। এই হচ্ছে সাম্প্রতিক ইরানের অবস্থা, যেটা গতকালকে আমি ছুঁয়ে গেছিলাম, আজকে কাগজেও এটা বেরিয়ে গেছে, আপনাদের চোখের সামনে আমি দেখিয়ে দিলাম যে এই হচ্ছে অবস্থা ইরানের। ফলে আর একটা বাংলাদেশ তৈরি হতে যাচ্ছে ইরান। আর সেক্ষেত্রে দখলদার কে থাকবে? দখলদার থাকবে পুরো আমেরিকা এবং তার সঙ্গে হচ্ছে ইসরায়েল। এই যে ইসরায়েল আর ইরান দুজনের মধ্যে যে সম্পর্ক, যুদ্ধের সম্পর্ক, সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য মানে ওই খামেনিকে সরালে পরে সমস্ত সম্পর্ক বেরিয়ে আসবে, ঠিক হয়ে যাবে। এবং ইরানের যে সাধারণ মানুষ, তাদেরকে পুরো খেপিয়ে দেওয়া হয়েছে, সমস্ত মানে অর্থনীতিটার 12টা বাজিয়ে দিয়ে। কারণ স্যাংশন যদি 79 থেকে স্যাংশন চলছে, আপনি বলুন একটা দেশ শুধু তেলের উপরে বেঁচে আছে, সেই তেলটা কেনার কোনো লোক নেই, যুদ্ধাস্ত্র কেনার কোনো লোক নেই, তাহলে সেই দেশটা বাঁচবে কি করে? একদিন ভারত সাহায্য করেছে, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে ভারতও বুঝতে পেরেছে বেশি দিন ইরানের সঙ্গে থাকা যাবে না। যদি ইরানের সঙ্গে থাকি তাহলে পরে আমার ইসরায়েল, আমার বন্ধু হিসেবে ইসরায়েল আমার হাত ছেড়ে দেবে। সবই কূটনীতির খেলা। ভারত চুপচাপ নিজের ডিসিশন নিয়ে, ভারত রাশিয়া থেকে, মিডল ইস্ট থেকে ভারত তেল আমদানি করছে, ইরানের থেকে করছে। যেহেতু ইরানের একদম অর্থনীতি বসে গেছে, তাই ইরানের থেকে তেল আমদানি কমালেও কিছুটা আমদানি বজায় রেখেছে এবং যতটা বাড়ছে ভারতবর্ষ তাকে খাবার দাবার জুগিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু একটা পুরো দেশের মানে কয়েক কোটি দেশে মানে ইরানের জনসংখ্যা আমার ঠিক জানা নেই কত জনসংখ্যা আছে, পুরো দেশটাকে খাওয়ানোর ক্ষমতা তো ভারতবর্ষের নেই। তার অন্যান্য কমিটমেন্ট রয়েছে, দেশের মানুষের প্রতি কমিটমেন্ট রয়েছে, বিদেশের যে সমস্ত মানুষগুলো রয়েছে, তারপর ব্যবসার কমিটমেন্ট রয়েছে। সমস্ত কিছু সামলে ইরানকে পুরো দেশটাকে খাওয়ানো সম্ভব নয়। ফলে ইরানের এখন $1 কিনতে গেলে খরচা হচ্ছে 1,40,000 আপনার রিয়াল।
কোনো মানুষের পক্ষে কি সম্ভব? ফলে এই স্যাংশনের প্যাঁচে এবং ইসরায়েলের যুদ্ধটাকে ইরানের বিরুদ্ধে থামানোর জন্য আমেরিকা আবার একটা রেজিম চেঞ্জের খেলায় নেমে পড়েছে এবং খুব শিগগির দেখবেন এই পেজেশকিয়ান সহ এই আমাদের আয়াতুল্লাহ খামেনি তিনি সব সম্ভবত 7 দিনের মধ্যে খুব পালাবেন, এছাড়া তাদের বাঁচার কোনো উপায় নেই। যদি দেশে থাকেন জনতার হাতে মার খেয়ে মরে যাবেন। ফলে আমি যেটা বলেছিলাম, ইউনূস সাহেব আপনি যাবেন কোথায়? আপনার সব রাস্তা বন্ধ। তুর্কির এখন অবস্থা খুব খারাপ। তুর্কি খাবার চেয়ে পাঠাচ্ছে চিঠির পর চিঠি, খালি প্লেন পাঠিয়েছে, খাবার দাও, খালি প্লেন ফিরে গিয়েছে। ভারতবর্ষ বলেছে খাবার দেবো না। শত্রুতা এবং বন্ধুত্ব একসঙ্গে চলে না, একটা পথে চলতে হবে। হয় তুমি বন্ধু হও, হয় তুমি শত্রু হও। যদি শত্রু হও শত্রুর মতো ব্যবহার পাবে, আর বন্ধু হলে বন্ধুর মতো ব্যবহার পাবে। তুমি শত্রুতাও করবে আবার বন্ধুত্বের হাত বাড়াবে, দুটো একসঙ্গে হবে না। ভারতবর্ষ ফিরিয়ে দিয়েছে। আমি জানি না আগামী দিন বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক কোন দিকে যাবে, বিশেষ করে এই 12ই ফেব্রুয়ারি যে ঘটনাটা হওয়ার কথা আছে। যদিও আমি বারবার বলছি যে ইলেকশন হবে না, কোনো মতে ইলেকশন হবে না। ইলেকশন হওয়ার মতো কোন রকম চিহ্ন এখনো পর্যন্ত সাস্টেইন করছে না। মানুষের মধ্যে কোনো উত্তেজনা দেখছেন, ইলেকশন নিয়ে আলোচনা দেখছেন? কিচ্ছু না। ভোট হবে, তার গণনার দিন, ফল প্রকাশের দিন, কিচ্ছু নেই। আসলে একটা মূল্য ঝুলিয়ে রাখা হয়েছে, একটা জাতীয় সরকার গড়ার একটা চেষ্টা করা হচ্ছে। সেই জাতীয় সরকার যদি গড়ে তাহলে মানে তারেক রহমানের কপালে অশেষ দুর্গতি আছে। সেই জন্য মনে করিয়ে দেওয়া হয়েছে যে 71 সাল যদি সাস্টেইন করতে না পারেন তাহলে 71 সালের পুনরাবৃত্তি ঘটবে, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে। এবার দেখুন সামনের দিকে কি হয়। সবাই ভালো থাকবেন।